ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব এসএসসি এমটিএস পিওয়াইকিউ বিগত বছরে মানে 2023 গত বছর এসএসসি এমটিএস এর যতগুলো শিফট হয়েছে সেই শিফটগুলো আলোচনা করবো আমরা। তার কারণ এবছর অন্তত তোমরা এমটিএস এক্সাম দেবে, তো এক্সাম দিতে গিয়ে আগের বছরের পরীক্ষার যে কোয়েশ্চেন্স গুলো সেগুলো জেনে যাওয়াটা খুবই জরুরি। ওখান থেকেই কিন্তু তোমাদের কমন আসবে, ঠিক আছে? তো ব্যাখ্যা সহ আর দুটি ভাষায়, বাংলা ইংরেজি দুটিই রয়েছে। এটি হচ্ছে কিন্তু লেকচার নাম্বার বা শিফট নাম্বার দুই নম্বর বলতে পারো। ওকে, এর আগে আমি 1 নম্বর আলোচনা করে দিয়েছি। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে। বলছে নিচের কোন রাজ্যে দিন ও রাত্রে তাপমাত্রা খুবই কম কমই পার্থক্য দেয়, মানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম হয়? রাজস্থান তো একেবারেই নয়, বিহার, কেরালা না পাঞ্জাব? আনসার ইজ অপশন নাম্বার সি, কেরালা। তার কারণ কি? কেরালা দক্ষিণে থাকে, যেখান থেকে হচ্ছে তোমার এখান থেকে তোমার নিরক্ষরেখা পাস করাচ্ছে, তো নিরক্ষরেখার কাছে হওয়ায় কি হয় না তোমার এখানে হিট বেশি হয় এবং হচ্ছে দিন ও রাতের মধ্যে পার্থক্য বেশি হয় না টেম্পারেচার, এবং হচ্ছে দুই দিকেই হচ্ছে তিন দিকে সমুদ্র ঘেরা, তো সমুদ্রের বাতাস প্রবেশ করতে থাকে, সেই জন্য কেরালা হচ্ছে একটা উপযুক্ত স্থান যেখানে হচ্ছে তোমার দিন ও রাতের টেম্পারেচারের পার্থক্য বোঝা যায় না। রাজস্থান ঠিক উল্টো, রাজস্থানে দিনে হচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচার পড়ে, রাতে হচ্ছে তোমার 15 ডিগ্রি টেম্পারেচার পড়ে যায়, ঠিক আছে? তো এত পার্থক্য দিন ও রাতের মধ্যে, মানে একই দিনে তুমি শীতকাল গরমকাল অনুভব করতে পারো। যাই হোক, পরে প্রশ্ন বলছে যার জন্য নাচ করেছিলেন বসুন্ধরা দোরাস্বামী সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পান। প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে, ইংরেজিটা বলছে যে সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার নাম হচ্ছে বসুন্ধরা দোরাস্বামী। ইনি হচ্ছেন 2019 সালে পেয়েছিলেন। তো কোন নাচের সাথে যুক্ত বা কোন নাচের জন্য পেয়েছে? মোহিনীআট্টম, কথাকলি, ভারতনাট্যম নাকি হচ্ছে তোমার কত্থক? আনসার ইজ ভারতনাট্যম, অপশন নাম্বার এ। ভারতনাট্যম সি তে আছে, অপশন নাম্বার সি, ঠিক আছে? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু নাচ, আমরা প্রত্যেকেই জানি তামিলনাড়ুতে। আর মোহিনীআট্টম আর কথাকলি দুটোই হচ্ছে তোমার কেরালা। ওকে, কেরালা। আর কত্থক হচ্ছে ইউপি, নর্থ ইন্ডিয়াতে স্পেশালি, ঠিক আছে? বিরজু মহারাজের থেকে কত্থকের খুব গুরুত্বপূর্ণ। আর ভারতের তো আরেকজন হচ্ছে তোমার কি বলে ওটাকে, মানে রুক্মিণী দেবী অরুণডালে, ঠিক আছে? রুক্মিণী অরুণডালে হচ্ছে তোমার ভারতনাট্যমে খুব বিখ্যাত একজন নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন বলছে যে নৃত্যশিল্পী পদ্ম সুব্রমণিয়াম, তারপরে আলারমেল ভাল্লি নাকি যে ইয়ামিনী কৃষ্ণমূর্তি? ইয়ামিনী কৃষ্ণমূর্তি। তো রুক্মিণী অরুণডালে, তো বললাম ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তিনিও হচ্ছেন ভারতনাট্যের সাথেই যুক্ত, ভারতনাট্যম। ওকে, আচ্ছা, বেশ 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 বেশ। আহ, উম, একজন মোহিনীঅট্টম ডান্সার আছে, নাম হচ্ছে তোমার হচ্ছে কল্যাণী কুট্টিয়াম্মা। এই যে কল্যাণী কুট্টিয়াম্মা, ওনাকে বলা হয় মাদার অফ মোহিনীঅট্টম, মাদার অফ মোহিনীঅট্টম, ঠিক আছে? যেমন হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালেকে তোমার ভারতনাট্যমের মাদার বলা হয়। ওড়িশি ডান্সার একজন খুব বিখ্যাত হচ্ছে সোনাল মানসিং বিখ্যাত, কেলুচরণ মহাপাত্র বিখ্যাত, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার গোপিকা বার্মা, মোহিনীঅট্টমের একজন বিখ্যাত গোপিকা বার্মা। নামগুলো বলে রাখছি, একটু মাথায় রেখে দিও। শোভনা নারায়ণ, নাম শুনে বোঝা যাচ্ছে নর্থ ইন্ডিয়ান, কত্থক হবে, ঠিক আছে? বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, কুমুদিনী লাখিয়া সব হচ্ছে তোমার কত্থক। পরের প্রশ্ন বলছে নিচের কোন রাজ্য 54 বছর পর 2023 সালে মার্চ মাসে রিয়াদে গিয়ে, মানে রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল খেলাটি, সন্তোষ ট্রফি জিতেছে? সবার প্রথম বলি সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলা, ফুটবল। ওকে, তো কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ? উত্তর হবে অপশন নাম্বার এ, কর্ণাটক জিতেছে। কাকে হারিয়ে? না হচ্ছে তোমার মেঘালয়কে হারিয়ে। মেঘালয়া, মেঘালয়ের নামটা কে দিয়েছে কেউ জানো? উত্তর হবে এসপি চ্যাটার্জি চট্টোপাধ্যায়। এসপি চ্যাটার্জি, তিনি দিয়েছেন হচ্ছে মেঘালয় এই রাজ্যের নাম। পরবর্তী প্রশ্ন বলছে খুবই ভালো প্রশ্ন, তবে আমার মনে হয় কোয়েশ্চেনটা লেন্দি হলেও সোজা কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি এসএসসি এর এক্সাম দিচ্ছ, এমটিএস দিতে যাচ্ছ বা কম্পিটিটিভ এক্সাম করছো, এগুলো তো জানা উচিত। বলছে আর্টিকেল নাম্বার 129 এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? কি বলে আর্টিকেল নাম্বার 129? বলছে 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 বাংলা আছে? বাংলা নেই, তবে এখান থেকে পড়তে হবে। বলছে প্রোভাইডস ফর দ্য সুপ্রিম কোর্ট টু গিভ দ্য অ্যাডভাইজারি ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট। দেখো, অ্যাডভাইজারি জুরিসডিকশন যেটা, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে কোনো বিষয়ে অ্যাডভাইস চাইতে পারে, উপদেশ চাইতে পারে। এইটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 143, মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? অ্যাডভাইজারি জুরিসডিকশন। তারপর বলছে যে ইট প্রোভাইড টু দ্য সুপ্রিম কোর্ট টু কোর্ট অরিজিনাল জুরিসডিকশন।
সুপ্রিম কোর্টের কাছে একটা অরিজিনাল জুরিসডিকশন আছে, এই জুরিসডিকশনটা আসে হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার অরিজিনাল জুরিসডিকশন 131 নম্বর আর্টিকেলে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে আর্টিকেলস গুলো, ঠিক আছে। তারপরে সি বলছে ইট প্রোভাইড দ্য সুপ্রিম কোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড। অপশন নাম্বার সি একদম কারেক্ট। কোর্ট অফ রেকর্ডই হচ্ছে তোমার কোর্ট অফ রেকর্ড, এই শব্দটা মনে রাখবে, কোর্ট অফ রেকর্ড 129, আর্টিকেল নাম্বার 129। তারপর একটা বলেছে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্ট অ্যাপিল। অ্যাপিল এটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 132-এ আছে, আমরা জানি প্রত্যেকে। আর অ্যাপিলেট জুরিডিকশন দুটো হয়, একটা হচ্ছে সিভিল, মনে রাখবে সবার প্রথমে সিভিল আসে, ঠিক আছে। সিভিল হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 133-এ আসে। দেন হচ্ছে তোমার ক্রিমিনাল, যত ক্রিমিনাল কেসগুলো রয়েছে, ঠিক আছে, এটা আসে তোমার আর্টিকেল নাম্বার 134-এ, ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠ শিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন সঙ্গীত ঘরানার ব্যক্তি ছিলেন? তো এসএসসির কোয়েশ্চেন্স মানে পরীক্ষা দিতে যাচ্ছ, তার মানে তোমাকে মাথায় রেখে দিতে হবে যে স্ট্যাটিক জিকে তো খুব ভালো করে পড়ে যেতে হবে। স্ট্যাটিক জিকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডান্স, যত ক্লাসিক্যাল ডান্স রয়েছে, ফোক ডান্স রয়েছে, তাদের ডান্সার কত সালে কে অ্যাওয়ার্ড পেয়েছে, তারপরে ঘরানা, মিউজিক ইনস্ট্রুমেন্টস, তারপর স্পোর্টস, এগুলো পড়ে যেতেই হবে। এখান থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে। দেখো মিউজিক আর হচ্ছে তোমার ঘরানা থেকেই কোয়েশ্চেন আসছে। তো উত্তর হবে যশরাজ হচ্ছে তোমার মেওয়াটি ঘরানা, অপশন নাম্বার ডি। আচ্ছা, যশরাজ, আচ্ছা পণ্ডিত যশরাজ কিন্তু ভারতরত্ন পায়নি, তার কারণ চারটে অপশন দিয়ে বলবে কে পায়নি, তখন বলতে হবে ইনি ভারতরত্ন পায়নি, ঠিক আছে, বিয়া রেখে দিলাম। পরে প্রশ্ন বলছে যে আর্টিকেল নাম্বার 30 এবং 29 অনুচ্ছেদে নিয়ে কি কাজ করে? তো পলিটি রেডিও বেসিক বেসিক কোয়েশ্চেন এগুলো আসেই। বলছে কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট থাকে এটার মধ্যে, তার মানে এটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে রয়েছে, ঠিক আছে। কোন ফান্ডামেন্টাল রাইট? রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন? আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা রয়েছে তোমার কালচার অ্যান্ড এডুকেশনাল। ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ন আছে হচ্ছে তোমার 25 থেকে 28-এর মধ্যে রয়েছে, ঠিক আছে। আর ফ্রিডম রয়েছে তোমার আর্টিকেল নাম্বার 19 টু 22, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্বাধীনতার অধিকার। আর সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 14 থেকে 14 থেকে 18 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। 18 ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকে। পরে প্রশ্ন বলছে 18তম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই বছরের, যে কোন জানুয়ারি আর মার্চ মাসে শহরাঞ্চলে মহিলাদের বেকারত্বের হার কমেছে? বেকারত্বের হার কমে গেছে মহিলাদের শহরে, ঠিক আছে, 15 বা তার বেশি বয়সের মধ্যে। এটা হচ্ছে সার্ভে বলছে, এটা কত পার্সেন্ট কমেছে, পার্সেন্টেজ চাইছে। অপশন নাম্বার বি, ঠিক আছে, 9.2%। তার কারণ হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা স্ট্যাটিক হিসেবে জিজ্ঞাসা করতে পারে। তার কারণ এসএসসি কিন্তু 2 বছর পুরনো কোশ্চেন জিজ্ঞাসা করে। পরের প্রশ্ন বলবে যে নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত? বায়ুমণ্ডলীয় আবহাওয়া হয় কোথায়? পৃথিবীর হচ্ছে এই লেয়ার থাকে, ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে তোমার মেসোস্ফিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, দেন হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো সবার প্রথমে ট্রোপোস্ফিয়ার, আর এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে যত ঝড় বৃষ্টি ঝঞ্ঝা মেঘ এগুলো সব থাকে, ঠিক আছে। এনথোস্ফিয়ার, এস্থেস্ফিয়ার বলে কিছু তো হয় না পৃথিবীতে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তো স্ট্র্যাটোস্ফিয়ারও নয়, এটা স্ট্র্যাটোপজ বলছে, ঠিক আছে। আনসার ইজ অপশন নাম্বার সি, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারই হচ্ছে ভূপৃষ্ঠের কাছে থাকে 0 কিলোমিটার থেকে 0 ডিগ্রি দিলাম 0 কিমি থেকে এটা মোটামুটি 18 কিমি পর্যন্ত হয়। তবে এটা ডিপেন্ড করে, মেরু অঞ্চলে হচ্ছে তোমার একটু কম হয়, ওটা 12 কিলোমিটার মতন। আর কেন্দ্রীয় যেটা তোমার নিরক্ষীয় অঞ্চল, সেখানে তোমার 18 কিলোমিটার মতন থাকে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে ভারতের আদমশুমারি অনুযায়ী 2011-র নিচে কোন রাজ্যের সাক্ষরতার সব থেকে হার কম? সাক্ষরতার হার কম, তুমি বিহার খুঁজবে, অপশনে পাবে না বিহার। তো এই জন্যই হচ্ছে এসএসসি, ঠিক আছে, ওরা সবসময় টুইস্ট দেয়, টুইস্ট, ঠিক আছে। তো কোশ্চেনের মধ্যে টুইস্ট আছে। কেরালা, কেরালাতে একেবারেই হবে না, তো অপশন আউট করতেই পারো, তার কারণ কম বলেছে। কেরালাতে 94% হচ্ছে তোমার শিক্ষার হার, সব থেকে বেশি কেরালাতে, ঠিক আছে। দেন হচ্ছে ত্রিপুরা, গোয়া, গোয়া তো হতে পারে না, গোয়া হচ্ছে তোমার হাইলি এডুকেটেড এবং হচ্ছে তোমার এখানে তোমার কি বলে গ্রাম্য পরিবেশের তুলনায় শহরের পরিবেশ বেশি, শহরের পরিমাণও বেশি হচ্ছে তোমার এই স্টেটটাতে। মিজোরামও হবে না, অপশন নাম্বার বি কারেক্ট হবে। এইগুলোর মধ্যে অপশন নাম্বার বি, ঠিক আছে। আর সব থেকে এমনি ওভারঅল কম হচ্ছে বিহারে, জানি আমরা প্রত্যেকেই, কিন্তু কত পার্সেন্ট ভাই? 61%, ঠিক আছে। আর সব থেকে বেশি কেরালা বলে দিলাম। বিহার হচ্ছে তোমার বেশি, কিসের দিক থেকে বেশি বলো তো? কি বলে,
তাকে জনঘনত্ব, ঠিক আছে, পপুলেশন ডেন্সিটিও বিহারের বেশি অধিক। আর ভারতের সাক্ষরতা, ন্যাশনাল সাক্ষরতা হচ্ছে তোমার 74%, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 76%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত। এইটা না একটা নতুন টপিক, নতুন না অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্ট্যাটিক জিকের একটা খুবই এভারগ্রিন টপিক, কিন্তু আমি দেখছি, আমি কয়েকটা সেট আলোচনা করছি এবং হচ্ছে ঘাটছি যে প্রতি শিফটেই প্রায় একটা করে মন্দির এসেছে। তো মন্দির থেকে কিন্তু ভালো করে পড়ে যেও, ম্যাপ বেসড, ঠিক আছে। আর ঠিক আছে, আমি সময় করে একটা আপলোড করে দেবো, কিন্তু মন্দির থেকে পড়ে যাওয়া একটা টপিক তোমাকে বলে রাখলাম, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশে অবস্থিত বৃহদেশ্বর টেম্পল। উত্তর হবে অপশন নাম্বার সি, বৃহদেশ্বর টেম্পল তামিলনাড়ুতে অবস্থিত। এবং এটা বানিয়েছে যে, তার নাম কি? উত্তর পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে উত্তর দেবে চোল রাজা রাজরাজওয়ান, রাজা রাজ ওয়ান, ঠিক আছে। তিনি চোল রাজা রাজরাজওয়ান বৃহদেশ্বর টেম্পল কার জন্য? না শিবা, লর্ড শিবা। ওকে, নন্দীর স্ট্যাচু আছে জায়গাটাতে, নন্দী, ঠিক আছে, শিবের সাথে যে শিবের বাহন নন্দী, তার স্ট্যাচু পাওয়া যায়। নটরাজ আছে 4টে হাত, নটরাজ কটা হাত? না 4টে হ্যান্ড, 4 হ্যান্ড। পরের প্রশ্ন বলছে যে রবার্ট হুক কোন সালে সেল আবিষ্কার শব্দটি চালু করেছিল? সেল শব্দটি চালু করেছিল রবার্ট হুক। তো রবার্ট হুকই হচ্ছে সেল আবিষ্কার করেছে, কিন্তু তার সেলটি ছিল ডেড, মানে মৃত কোষ আবিষ্কার করেছিল কর্ক থেকে, ঠিক আছে। আচ্ছা, তো কত সালে? 1865, 1675 নাকি 1665 নাকি হচ্ছে 65? উত্তর হবে অপশন নাম্বার সি। দেখেছো তো, একটা ডিটেলটা বললে কি হয়, এইভাবে কোয়েশ্চেন কমন পাওয়া যায়, ওই জন্য বলা হয় ডিটেলডে। সাল ইগনোর করে দিতে, কোয়েশ্চেনটা ইগনোর করে দিতে তোমাকে, ঠিক আছে। তো এই হচ্ছে 1665 সালে আবিষ্কার করে। আরেকটা সাল মনে রাখবে, এর ঠিক 9 বছর পরে, মানে হচ্ছে তোমার সময়টা ছিল 1674 সাল। এই সময় লিভেন হক আবিষ্কার করেছে লিভিং সেল হক, মনে রাখবে, লিভিং সেল আবিষ্কার করেছে লিভিং সেল 74 সালে। ওকে, আচ্ছা বেশ। তোমার নিউক্লিয়াস আবিষ্কার করেছে কে? নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট, এটা হুক তো, ওটা হচ্ছে তোমার রবার্ট ব্রাউন, ঠিক আছে। নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন। সাল মনে রাখবে 1831-এ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে। হ্যাঁ, পার্কেনজি নামক একজন ব্যক্তি ছিলেন, 1839 সালে তিনি প্রোটোপ্লাজমের কথাটা তিনি বলেছিলেন, প্রোটোপ্লাজমের ঠিক সংজ্ঞায়িত করেছিলেন। এই জায়গায় 3টে ইনফরমেশন বললাম, ভ্যালুয়েবল ইনফরমেশন। নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ? এইটা যারা ইকোনমি না পড়ো তাদের কাছে একটু নয় বেশ ভালো কঠিন বলেই মনে হবে, আমার মনে হয়, ঠিক আছে। তো মূলধনের বাজেট, তোমার বাজেটে মূলধন প্রাপ্তি, কে প্রাপ্তি? না সরকারের প্রাপ্তি, সরকার টাকা পাবে, তো কোনটা? সেল গভর্নমেন্ট বন্ডস, বন্ডস মানে বলতে পারো সরকারের কাছে কিছু দলিল থাকে, ঠিক আছে, ওই দলিলগুলো তারা কি করে? বিক্রি করে সাময়িক সময়ের জন্য, আবার কিনেও নেয়। এই যে দলিলগুলো, এইগুলো বিক্রি করে সে কিছু টাকা পায়। তো এইটা কি তোমার সরকারি বাজেটে টাকা আসার একটি এ, নাকি বাজেটে কিন্তু, ঠিক আছে, ইনকাম ফ্রম দ্য গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজেস, মানে যত সরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন এনটিপিসি, তারপর কোল ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি, এই যে কোম্পানিগুলো, সেখানে যে ইনকামটা হয় সেইটা, নাকি ট্যাক্স রেভিনিউ কালেক্টেড ফ্রম দ্য সিটিজেন, ভারতীয়দের কাছ থেকে যে ট্যাক্সটা কালেক্ট করে সেটা, নাকি গ্রান্ট রিসিভ ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ, ফরেন কান্ট্রিগুলো যে মনে করো আমাদের গ্রান্ট গুলো দেয়, টাকা পয়সা যে আমাদের সাহায্য করে, কোনটা হবে বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ? মানে ক্যাপিটাল রিসিপ্ট, এই শব্দটা মনে রাখবে, ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে তোমার ক্যাপিটাল রিসিপ্ট, দলিল যখন বিক্রি করে দেবে। পরবর্তী প্রশ্ন বলছে আচ্ছা, হুইচ অফ দ্য অভিনয় ডিলস উইথ দ্য কস্টিউমস, জুয়েলারি অ্যান্ড ফেশিয়াল মেকআপ? 4টে অভিনয়ের কথা বলে দিয়েছে, বলছে কোন অভিনয়ে পোশাক, গহনা এবং মুখের কিছু মেকআপ টেকআপ করে তোমার অভিনয় করতে লাগে? বাচিকা অভিনয়, অরণ্য অভিনয়, সত্তাভিকা অভিনয়, নাকি হচ্ছে তোমার অঙ্গিক অভিনয়? দেখো, এটা এমটিএস এর কোয়েশ্চেন, ঠিক আছে, এমটিএস এর প্রশ্ন। তো এসএসসি কোয়েশ্চেন মানেই আমি বারবার বলি স্ট্যাটিক, স্ট্যাটিক বেশ ভালো লেভেলের পড়ে যেতে হবে, তার কারণ বেশ ডেপথের কোয়েশ্চেন করেছে, অনেকেই নেগলেক্ট করে দেবে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। তো উত্তর হবে কি অপশন নাম্বার বি, আচার্যা অভিনয়। এই অভিনয়ের মধ্যে এই গয়না পোশাক পোশাক ইত্যাদি করে তোমার অভিনয় করতে লাগে। পরবর্তী প্রশ্ন বলছে পণ্ডিত ভজন সোপুরি মানে যে সোপুরি, ভজন সোপুরি, এ নিয়ে হচ্ছে 2022 সালে মৃত্যু হয়েছিল। এই কোয়েশ্চেনটা খুব রিলেভেন্ট কোয়েশ্চেন, ভালো প্রশ্ন এটা। দ্য ফেমাস প্লেয়ার অফ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? ঠিক আছে, তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তো নিশ্চয়ই পড়বে, তুমি এসএসসি এমটিএস এর জন্য না পড়ো, ক্লার্কশিপের জন্য পড়বে, ক্লার্কশিপের জন্য না পড়ো, তুমি ডব্লিউবিসিএস এর জন্য তো পড়বেই পড়বে, এনটিপিসি এর জন্য অ্যাটলিস্ট পড়বে। তো যেই যখনই পড়বে দেখবে যে ডেট,
যারা মৃত্যু হয়েছে, যে সমস্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আসে না, তো সে ব্যক্তিটা যেটা মরেছে সে কোন ক্ষেত্রের সাথে যুক্ত। যদি এই ধরনের আর কি বিখ্যাত কিছু তোমার ব্যক্তি থাকে যারা হচ্ছে তোমার সঙ্গীত বা মনে করো মিউজিক ইন্ডাস্ট্রি বা হচ্ছে তোমার ডান্স, নৃত্য, শাস্ত্রীয় নৃত্য এর সাথে যুক্ত, তো সেই নামগুলো তোমাকে মনে রেখে দিতে হবে এবং ওই বছরের জন্য ওই ব্যক্তির কিছু অ্যাওয়ার্ডও মনে রেখে দিতে হবে। এই তখনই তুমি এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো তিনি হচ্ছেন সন্তুর বাজায়, অপশন নাম্বার ডি তে আছে সন্তুর। ঠিক আছে, সন্তুর বাদক হচ্ছে ভজন সোপুরি। ঠিক আছে, ভজন সোপুরি। তিনি হচ্ছে সুফিয়ানা ঘরানার ব্যক্তি ছিলেন। সুফিয়ানা ঘরানার। ওকে, তার ছেলে ছিল অভয় সোপুরি। তিনি হচ্ছেন তোমার এই সন্তুর বাদক। ওকে, পরের প্রশ্ন বলছে কি বলছে ওই কোশ্চেনটারই বাংলা এটা, নিচের কোনটি ট্রান্সফার পেমেন্টকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? ট্রান্সফার অফ পেমেন্ট কি? ব্যক্তিদের তাদের শ্রম বা পরিষেবার বিনিময়ে অর্থ প্রদান, নাকি কোনো পণ্য বা পরিষেবার সংশ্লিষ্ট উপাদান ছাড়াই ব্যক্তিদের সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান, মানে পণ্য বা পরিষেবার সংশ্লিষ্ট উৎপাদন ছাড়াই তাকে টাকা দেওয়া, নাকি ব্যবসার দ্বারা তাদের হোল শেয়ার হোল্ডার লাভের অংশ হিসেবে পেমেন্ট করা, নাকি হচ্ছে করের আকারে সরকারকে ব্যক্তি কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান? কোনটা হবে আনসার? উত্তর হবে অপশন নাম্বার বি। বি আনসার, অপশন নাম্বার বি। কোনো পণ্য বা পরিষেবা সংশ্লিষ্ট উৎপাদন দ্বারা ব্যক্তি সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান, সেটাকেই বলা হয় হচ্ছে তোমার ট্রান্সফার অফ পেমেন্ট, বা এটাকে তুমি কি বলে, এটাকে কি বলে, স্কিমস, সোশ্যাল স্কিম গুলোতে টাকাগুলো দেয় সেটা। নেক্সট কোশ্চেন বলছে হু অ্যামং দ্য ফলোইং দ্য অথর বুক রেড আর্থ অ্যান্ড পোরিং রেন, এই যে পোরিং রেড আর পোরিং রেন এই বইটা কার লেখা? বিক্রমচন্দ্র, শশী থারুর, অশ্বিন সাঙ্গি, নাকি হচ্ছে রাস্কিন বন্ড? উত্তর অপশন নাম্বার এ, বিক্রম চন্দ্র। ঠিক আছে, একটা শশী থারুরের খুব বই আছে হোয়াই আই এম হিন্দু, মনে রাখবে। রাস্কিন বন্ডের খুব একটা গুরুত্বপূর্ণ বই মনে রাখতে পারবে, দা 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 রুফ অন দ্য রুফ, সরি দ্য রুম অন দ্য রুম অন দ্য রুফ। ওকে, এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। পরবর্তী প্রশ্ন বলছে নাওখাই, সোজা প্রশ্ন, এটা একেবারেই সোজা কোশ্চেন। নাওখাই উৎসব গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্র মাসে, ভাদ্র ভাদ্রবা মানে ভাদ্র মাসে তোমার আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যে গণেশ চতুর্থী হলো না কিছুদিন আগে, তো সেই সময় পঞ্চমী তিথি উপলক্ষে পঞ্চম দিনে আর কি তোমার নাওখাই একটি উৎসব চালু করে। নাওখাই মানে নতুন রান্না করে খাওয়া। এটি হচ্ছে কোন স্টেটে? এটি হচ্ছে ওড়িশা। অপশন নাম্বার এ, নাওখাই হচ্ছে ওড়িশার একটি তোমার কি বলে ফেস্টিভ্যাল। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে উইচ কান্ট্রি ইজ হোস্টিং দা আইসিসি 2023? এর থেকে ভালো কে জানে ওয়ার্ল্ড কাপ আইসিসি কে হোস্ট করেছিল? পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। অপশন নাম্বার সি, ইন্ডিয়া। ঠিক আছে, আর জিতেছিল অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন নিচের কোনটি সচিন তেন্ডুলকারের আত্মজীবনী? আমি না জানি কতবার পড়িয়েছি, কত 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 সেটে পড়িয়েছি। ঠিক আছে, সচিন তেন্ডুলকারের আত্মজীবনী। মেরি কম হচ্ছে তোমার আনব্রেকেবল হচ্ছে মেরি কমের, এম কম লিখে দিলাম, এম কম। ঠিক আছে, বি কম নয়, এম কম। তো মেরি কম হচ্ছে আনব্রেকেবল। ওকে, আর প্লেইং ইট মাই ওয়ে ইটস এ কারেক্ট আনসার। ঠিক আছে, মাই মেনি মাইটাইস। তারপর হচ্ছে আই এম নো মাসিহা, এটা হচ্ছে তোমার সোনু সুদের, ওই যে সোনু সুদ কোভিড এর সময় যে লোকজনদের যে সাহায্য করেছিল তিনি, বাসে করে বাড়ি ছেড়ে দিয়ে আসতো, তো সেইটার জন্য এই বইটা লিখেছেন। আই আই এম নো মাসিহা। ঠিক আছে, আর প্লেইং ইট মাই ওয়ে। তো আরেকটা আছে তোমার প্লেইং টু উইন, সেটা কিন্তু সাইনা নেহওয়ালের। প্লেইং টু উইন, সাইনা নেহওয়াল। ঠিক আছে, সাইনা নেহওয়ালের বই হচ্ছে প্লেইং টু উইন। পরবর্তী প্রশ্ন বলছে যে 2023 সালে এপ্রিল মাসে তামিলনাড়ু নিচের কোনটিকে নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে? গুটকা, অনলাইন গ্যাম্বলিং, লটারি, নাকি হচ্ছে তোমার লিকুয়ার? মদ্যপান, লটারি কাটার, বা হচ্ছে তোমার হচ্ছে অনলাইনে যে সমস্ত যে বেটিং করে, নাকি গুটখা, এই চারটের মধ্যে কোনটাকে নিষিদ্ধ করে দিয়েছে, একটি বিল পাস করেছে? উত্তর হবে অপশন নাম্বার বি। আমার তো মনে হয় চারটেকেই বন্ধ করে দেওয়া উচিত একদম নিয়ম করে। যাই হোক, এটা গ্যাম্বলিংটাকে বন্ধ করেছে, গুটখা তো আরো আগে বন্ধ করা উচিত। পরের প্রশ্ন কি বলছে, বলছে কোন স্টেডিয়ামে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ 2011 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল?
2011 ফাইনাল চেয়েছে, ধরতে হবে ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে, ফিরোজ শাহ কোটলা নাকি হচ্ছে পাটিল, ওয়াইডি পাটিল, DY পাটিল স্টেডিয়াম। দেখো স্টেডিয়াম রিলেটেড ভারতবর্ষের যত স্টেডিয়াম রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, গ্রিন পার্ক স্টেডিয়াম, এই যে ইত্যাদি ইত্যাদি স্টেডিয়াম, একনা স্টেডিয়াম, বিরসা মুন্ডা স্টেডিয়াম, ঠিক আছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এগুলো প্রত্যেকটা স্টেডিয়াম আমি উইথ ম্যাপ করিয়েছি, ঠিক আছে। আই বাটনে দেখো লিঙ্ক হচ্ছে, ঠিক আছে, ওই যাবে ভিডিওটা দেখার পরে ওই লিঙ্কে গিয়ে সমস্ত স্টেডিয়াম তুমি দেখে নিতে পারো, এক ভিডিওতেই সবকিছু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বেশ, তো উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়াংখেড়েতে জিতেছিলাম আমরা 2011 সালে, আর 2023-এর ফাইনালটা হচ্ছিল নরেন্দ্র মোদীতে আহমেদাবাদ, ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। পরের প্রশ্ন বলছে মিত্র মেলা, এই হিস্ট্রি কোশ্চেন বলছে মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, মানে কে মিত্র মেলা স্থাপন করে। মিত্র মেলা 1899 সাল, ভূপেন্দ্রনাথ বোস, ক্ষুদিরাম বোস, বিনায়ক দামোদর সাভারকর নাকি হচ্ছে শিশির কুমার বসু। আনসার নাম্বার অপশন নাম্বার সি হচ্ছে তোমার মিত্র মেলা স্থাপন করে। এইটাই পরবর্তীকালে অভিনব ভারত হয়ে যায় 1904 সালে, তাহলে মিত্র মেলারই পরে ট্রান্সফরমেশন হচ্ছে তোমার অভিনব ভারত, ঠিক আছে। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় 1908-এ, ঠিক আছে, কোথায় হয়, কোথায়, পরীক্ষার প্রশ্ন দেবে মুজাফফরপুর, বিহারে, মুজাফফরপুর, ওকে। আর এই ঘটনার পরবর্তীতে 1909 সালে আলিপুর বোমা মামলা শুরু হয়, তোমার অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়, অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিল চিত্তরঞ্জন দাস, কোয়েশ্চেন শেষে থাকে, ঠিক আছে। আর ক্ষুদিরাম বোস হচ্ছে মারতে গেছিল যাকে, তার সাথে ক্ষুদিরাম বোসের সাথে আরেকজন ব্যক্তি ছিলেন প্রফুল্ল চাকি, তিনি নিজের গুলিতে নিজেকেই হত্যা করে দেয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে কাইনেমেটিক সান্দ্রতার গাউসিয়ান একক কোনটি, নিচে গাউসিয়ান একক অ্যাম্পিয়ার, জুল, স্টোকস নাকি ডার্কি। দেখো কোশ্চেন্সের স্ট্যান্ডার্ড কিন্তু বেশ রয়েছে, ওই জন্য বলছি বারে বারে বলছি প্রিভিয়াস ইয়ার গুলো যদি সব কটা সেট দেখে যাও না ভালো করে, এখান থেকেই কমন পেয়ে যাবে ভালো করে, যদি তুমি এই তোমার আশেপাশের কোশ্চেনটা যদি দেখে যাও। উত্তর হবে অপশন নাম্বার সি, স্টোকস ল, মানে স্টোকস এর কি, ঠিক আছে, গাউসিয়ান একক। পরের প্রশ্ন বলছে বাংলার নিম্নলিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত, এক কথায় দেশবন্ধু কাকে বলি, বাঙালিদের শেখাতে হয় না এটা, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস অপশন নম্বর, আর অপশন পড়ার দরকার আমার আছে বলে আমার মনে হয় না। চিত্তরঞ্জন দাস এমন ব্যক্তি যিনি হচ্ছেন অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে, প্রথম তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এক নম্বর পয়েন্ট মনে রাখবে। চিত্তরঞ্জন, একটু আগে বললাম অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিল আলিপুর বোমা মামলা থেকে চিত্তরঞ্জন দাস। আরেকটা মনে রাখবে 1924 সালে কলকাতার মেয়র হন, ফার্স্ট ইলেক্টেড মেয়র, ঠিক আছে। আর সুভাষ বোস তারই আর কি তোমার শিষ্য ছিল, তিনি হচ্ছেন 1930 সালে ইলেক্টেড হন, ওকে। চিত্তরঞ্জন দাস হচ্ছে স্থাপন করেছিলেন মতিলাল নেহরুর সাথে স্বরাজ্য দল। আচ্ছা, একটা স্বরাজ্য দল, ঠিক আছে। পরবর্তী, আচ্ছা শেষ কোশ্চেন। আচ্ছা, তো প্রশ্ন শেষ হয়ে গেছে, 25টা প্রশ্ন আলোচনা হয়ে গেছে। যদি প্রশ্ন তো এসএসসির কোয়েশ্চেন, আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি তাড়াতাড়ি পেয়ে যাও। মনে রাখবে আমার চ্যানেলে সোম বুধ শুক্র 3 দিন হচ্ছে সায়েন্সের ক্লাস পাবো, তোমরা 30টা করে এনটিপিসির জন্য, খুব ডিটেলড অ্যানালাইজ করি, অবশ্যই দেখবে এটা, অবশ্যই দেখবে, মাস্ট। আরেকটা হচ্ছে তোমার মঙ্গল, বৃহস্পতি, শনি, সেখানে 25টা কোশ্চেন করে ডব্লিউবিসিএস এর জন্য, যদি তুমি ডব্লিউবিসিএস এর হও আর না হও তো অবশ্যই দেখো, কারণ হচ্ছে এই কোশ্চেন থেকে কিন্তু আদার্স পরীক্ষার যে ইনফরমেশন সেগুলো গ্যাদার হয়ে যাবে। তো দেখতে কত ধন্যবাদ।